নির্বাচন নিয়ে আমাদের কাজ করতে হয় এই কারণে যে ক্ষমতার অপব্যবহার, অপর নাম যে দুর্নীতি বা সুশাসনের ঘাটতি, সেই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বা ক্ষমতার সবচেয়ে বড় অবস্থানে থাকেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকেন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি। কাজে তাদের ক্ষেত্রে তাদের নিজেদের শুদ্ধাচার এবং তাদের হাতে তাদের কার্যক্রমের মাধ্যমে শুদ্ধাচার প্রতিষ্ঠা করাটা বা জবাবদিহিমূলক গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা, সুশাসন প্রতিষ্ঠা করা, দুর্নীতি প্রতিরোধ করার মৌলিক ভূমিকাটাই তাদের হাতে থাকে। কাজে আমাদেরকে নির্বাচনকে নিয়ে কাজ করতে হয়, আমরা সেটা ধারাবাহিকভাবে করে আসছি এবং তারই অংশ হিসাবে আজকে একটি আপনাদের সাথে উপস্থাপনা করবো বা উপস্থাপনাটি করবেন তৌহিদুল ইসলাম, যাকে আপনারা আমাদের পুরো টিমকেই চিনেন, আমরা এখানে যারা বসছি সবাইকে চিনেন, ইতিমধ্যে পরিচয় করে দেওয়া হয়েছে, আমি আর সময় দেব না। এই টিম এটুকু বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে, প্রথমবারের মতো অত্যন্ত অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক টেকনোলজিক্যাল ডিভাইসেস ইউজ করতে হয়েছে বা প্রক্রিয়া ইউজ করতে হয়েছে। ওদের সাথে কাজ করেছে আমাদের 20 জন 22 জন আমাদের অত্যন্ত তরুণ ডেটা এন্ট্রি অ্যাসিস্ট্যান্টস, সহায়ক, যারা অত্যন্ত দক্ষতার সাথে কমিটমেন্টের সাথে কাজটি করেছে। তাদেরকে ধন্যবাদ দিই, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আপনারা জানেন যে 495টি উপজেলার মধ্যে 464টি উপজেলা এবার নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনের আমরা কিন্তু এই 464টি উপজেলার গত তিনটি নির্বাচনের যত তথ্য আছে সব তথ্যই আসলে আমরা এখানে ডিজিটাইজ করেছি এবং একই সাথে বিশ্লেষণ করেছি। এই প্রক্রিয়ায় আসলে তিনটি নির্বাচনের 16,000-এর বেশি হলফনামা আমরা বিশ্লেষণ করেছি এবং পুরো হলফনামাটি কিন্তু বিশ্লেষণ করে আপনাদের সামনে যেমন আমরা উপস্থাপনা করছি, একই সাথে কিন্তু আমাদের ওয়েবসাইটে আমাদের যে ড্যাশবোর্ড, কেওয়াইসি ড্যাশবোর্ড আছে, সেই ড্যাশবোর্ডে কিন্তু আমরা এরই মধ্যে প্রকাশ করেছি। সো যে কেউ চাইলেই সেই ড্যাশবোর্ডের মাধ্যমে যে কোনো উপজেলার চিত্র হোক এবং জাতীয় পর্যায়ের চিত্র হোক আপনারা সরাসরি দেখতে পাবেন। আমি এবার সরাসরি ফলাফলে যাচ্ছি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে এখন পর্যন্ত আমরা 5,472 জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করেছি। এর মধ্যে চেয়ারম্যান 1864, ভাইস চেয়ারম্যান 2095, নারী ভাইস চেয়ারম্যান 1513। আপনারা দেখবেন যে চেয়ারম্যান পদে সর্বোচ্চ 10 জন একটি উপজেলায় নির্বাচন করেছেন এবং গড় ছিল আসলে 4.2 জন। ভাইস চেয়ারম্যানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা ছিল, সর্বোচ্চ 16 জন একটি জেলায়, একটি উপজেলায়, এবং গড় হচ্ছে 4.8 জন। নারী ভাইস চেয়ারম্যানদের ক্ষেত্রেও একই রকম ভাবে সর্বোচ্চ ছিল 10 জন এবং গড় ছিল 3.5 জন। আমরা যেটা দেখি যে উপজেলা নির্বাচন কিন্তু দলীয় নির্বাচন, কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগ এবার দলগতভাবে কোনো প্রার্থী ঘোষণা করেনি, কারণ তারা নির্বাচনটি আরেকটু প্রতিযোগিতামূলক করতে চেয়েছেন। এবং নির্বাচনে দলগতভাবে তারা প্রার্থী না দিলেও স্থানীয়ভাবে মানে যারাই অংশ নিয়েছেন তারা বেশিরভাগই আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী। বিএনপি এই নির্বাচন বর্জনের ঘোষণা দিল, তাদের যে সিদ্ধান্ত সেটি অমান্য করে কিন্তু 131টি উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন দলটির নেতাকর্মীরা। এতে বহিষ্কৃত হয়েছেন প্রায় 201 জন। এবারের স্থানীয় সরকার নির্বাচনে বড় আলোচনা ছিল মন্ত্রী এমপিদের স্বজনদের অংশগ্রহণ। আমরা যেটি হিসাব করেছি, বিভিন্ন পদে প্রায় 54 জন স্বজন প্রতিদ্বন্দ্বিতা করেন এবং আমাদের কাছে যে হিসেব আমরা পেয়েছি তাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় 46 জন নির্বাচিত হয়েছেন এখন পর্যন্ত। আমরা এখন যেটি দেখতে পাচ্ছেন এটা একটি প্রত্যেক ধাপের একটি তুলনামূলক চিত্র দেয়া আছে। প্রত্যেক ধাপে কতজন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান অংশ নিয়েছেন এটি আমি আর পড়ছি না। নির্বাচন অনুযায়ী নারী ও পুরুষদের প্রার্থীদের শতকরা হার আপনারা যদি দেখেন যে স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু নারীর অংশগ্রহণ জাতীয় নির্বাচনের তুলনায় কম। আমরা যদি বলি মাত্র 2%, যেটি জাতীয় নির্বাচনে তার চেয়ে বেশি, এবং পুরুষদের হার 98.08%। আপনারা যদি চতুর্থ নির্বাচনের তুলনায় ষষ্ঠ নির্বাচনের তুলনা করেন তাহলে দেখতে পাবেন যে একটু কমেই গেছে নারীদের অংশগ্রহণ স্থানীয় সরকার নির্বাচনে। করার লক্ষ্যেই আসলে ক্ষমতাসীন দল যেটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যেটা করেছেন, নিজেদের মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি করেছেন এবং এটা করতে গিয়ে আবার অনেক সময় যেটা প্রকাশিত হয়েছে ক্ষমতার কেন্দ্রিক যে অন্তর্দ্বন্দ্ব, কোথাও কোথাও সহিংসতা, অতি সম্প্রতি উন্নয়ন সহিত অঞ্চলে বেশ কিছু সহিংসতা, কোন কোন ক্ষেত্রে খুনের
ঘটনা সংঘটিত হয়েছে। এবং এটার অর্থটাই হচ্ছে যে মূলত যে জিনিসটা সেটা যে আমরা যেটা বলার চেষ্টা করছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি ইঙ্গিত দিচ্ছি যে তাদের উপলব্ধি করার সময় এসছে যে আসলে জনপ্রতিনিধিত্ব জনস্বার্থকে কেন্দ্র করে যেটা হওয়ার কথা সেটি আসলে বাস্তবে নেই। এখানে হচ্ছে যে ক্ষমতা কেন্দ্রিক জনপ্রতিনিধিত্ব এবং সেটার যে কেন ক্ষমতা কেন্দ্রিক সেটার প্রমাণটা আমাদের কেওয়াইসি তথ্যের মধ্যে আছে। তার অর্থ হচ্ছে যারা ক্ষমতায় থাকতে পারেন তারা সম্পদ বিকাশের অবারিত সুযোগ পান এবং সেটার আবার হিসাব বিকাশও বলতে গেলে হয় না। এবং আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, আমরা যে তথ্যগুলো নির্ভর করে এই বিশ্লেষণগুলো করেছি এটা কিন্তু তাদের নিজেদের প্রদত্ত তথ্য। এটার দুইটা দিক আছে। একটা হচ্ছে যে নিজেদের প্রদত্ত তথ্য অনুযায়ী একটা বিশাল মানে ব্যাপকভাবে বিশাল কোন ক্ষেত্রে বিশাল আয় ও সম্পদের বিকাশ ঘটেছে। 30,000% বা 12,000% মতো সম্পদ, অস্থাবর সম্পদ 30,000% মতো আয় বৃদ্ধি হয়েছে, সেটি যেরকম লক্ষণীয় বিষয়। অন্যদিক থেকে আমাদের যেটা মনে রাখতে হবে যে এই তথ্য যে কতটুকু পর্যাপ্ত এবং এটুকুই সব তথ্য কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। কারণ আমরা তো অন্যদিক থেকে দেখতে পাই যে 84% প্রার্থীর তথ্যের হলফনামার তথ্যের সাথে আয়করের তথ্যের অসামঞ্জস্যতা রয়েছে, এটা একটা দিক। আবার যেটা দেখতে পাই 40% প্রার্থী আবার করযোগ্য আয় নেই। এই বিষয়গুলো কিন্তু অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে। কাজে এখানে সব বাস্তবে আয় ও সম্পদের যে বিবরণী সেটা কতটুকু যথার্থ সেটা যেরকম প্রশ্ন রয়েছে, আবার অন্যদিক থেকে যে বিশাল সম্পদের বিকাশ ঘটেছে অনেকের ক্ষেত্রে সেগুলো কতটুকু বৈধের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং পক্ষান্তরে সেগুলোকে আসলে তাদের যে জনপ্রতিনিধি হিসাবে ক্ষমতার অবস্থান সেটা অপব্যবহারের মাধ্যমে হয়েছে কিনা সেটি নিয়ে কিন্তু ব্যাপক প্রশ্ন আছে। দুইটা প্রশ্ন উত্থাপন করার যোগ্য। আর তৃতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে পেশাগত দিক থেকে আমরা দেখেছি ব্যবসায়িক প্রাধান্য ব্যাপকভাবে, যেটা জাতীয় পর্যায়ে সেটারই প্রতিফলন, বরং জাতীয় পর্যায়ের তুলনায় একটু বেশি ব্যবসায়ীদের প্রাধান্য স্থানীয় পর্যায়ে বা উপজেলা পর্যায়ে। নারীদের উপস্থিতি একেবারেই নগণ্য, 2% মতো, সর্বোচ্চ 2% কম। পুরুষদের প্রাধান্য বেশি। এটা হয়তো অনেকে বলবেন যে বাস্তবতা, কিন্তু আসলে সেটা হওয়ার কথা না। কারণ রাজনৈতিক দলগুলো কিন্তু আইনগত ভাবে একটা অঙ্গীকার আছে 33% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করবে। ওই জায়গায় আমাদের অনেক ঘাটতি আছে। সার্বিকভাবে যেটা ধারণা করা হয় যে ক্ষমতায় থাকলে সম্পদের বিকাশ বেশি হয়, সেটারও তথ্য কিন্তু আমরা এই বিশ্লেষণে দেখাতে হয়েছে আমাদেরকে তাদের নিজেদের তথ্য অনুযায়ী। যারা ক্ষমতায় ছিলেন থেকে নির্বাচন করেছে তাদের তুলনায় যারা ক্ষমতায় ছিলেন না তাদের তুলনায় আয় ও সম্পদের বিকাশ বেশি ঘটেছে। সার্বিকভাবে যেটা বলবো যে দুইটা রাজনৈতিক দলের মধ্যে, বিরোধী দলের মধ্যে যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে তাদের দলীয় শৃঙ্খলা, দলীয় আনুগত্য এবং দলীয় শুদ্ধাচার বা নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে তাদের সক্ষমতা ক্রমাগত ভাবে হারাতে হচ্ছে। তারা যেটা বলছেন দলীয় স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দকে, উভয় দলে সেটি স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ কিন্তু মানছেন না। একটি দলের সমর্থকদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে না করা হয়েছে, তারা অংশগ্রহণ করেছেন। অন্য দলের সমর্থকদেরকে বলা হয়েছে আত্মীয় স্বজনকে মনোনয়ন না দেওয়ার জন্য, তারা সেটা করেছেন এবং নির্বাচিত হয়েছেন অনেকে। দলীয় আদর্শ, দলীয় আনুগত্য ইত্যাদি ঝুঁকির সম্মুখীন, যেটি গণতন্ত্রের একটা মৌলিক প্রতিষ্ঠান হিসেবে রাজনৈতিক দল হিসেবে তাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক একটা বিষয় বলে আমরা মনে হচ্ছে। এবং তার কেন্দ্রবিন্দু আরো এই কারণে উদ্বেগজনক, এর কেন্দ্রবিন্দুতে হচ্ছে যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদ আয় ও বিকাশ। সেই কারণে এটি তাদের অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রাজনৈতিক দলগুলো বলে আমরা মনে করছি। আমি এই পর্যায়ে এটুকু বলে শেষ করি।